কোন জায়গা ভালো লাগে সব কিছু খুব সুন্দর করে ভাঙিয়ে বলছে। তাতে বেশ অবাক হচ্ছে তারা। নেহা এক নিঃশ্বাসে কথাগুলো বলে থেমে এবার ফের বলে ওঠে। আর কিছু জানার আছে? নেহার কথায় তারা দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে। না, আর লাগবে না। তারার কথায় নেহা এবার হালকা হেসে বলে ওঠে। ওকে, তাহলে এখন রাখছি, এখন একটা মিটিংয়ে যেতে হবে। নেহার কথায় তারা হেসে মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে ওঠে। ওকে আপু, যাও। তারার কথায় নেহা হালকা হেসে ভালো থেকো বলে ফোন কেটে দেয়। ফোন কাটতেই তারা কিছু সময় ফোনের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানা থেকে ওঠে। ফোন বিছানার ওপর রেখে নিচে চলে যায়। রাত 10টা। তুর্য বাসায় এসেছে কিছু সময় হলো। এসেই আগে শাওয়ার নিয়ে পুরো ফ্রেশ হয়ে খাবার খেয়ে সবেমাত্র বসেছে বিছানায়। এমন সময় তারা আসে রুমে। তুর্য তারার পানে তাকায়। তারা দরজা লাগিয়ে এসে তুর্যের পাশে এসে বসে। তুর্য এখন ফোন স্ক্রল করতে থাকে। তারা আর চোখে তুর্যের পানে তাকায়। ওড়নার কোনায় আঙুলে পেঁচাতে পেঁচাতে আমতা আমতা করে বলে ওঠে। শুনুন। তারার ডাকে তুর্য ফোনে চোখ রেখে ধীর কণ্ঠে বলে ওঠে। বলো। তুর্যের কথায় এবার তারা কিছুটা সাহস করে তুর্যের কাছে গিয়ে কিছুটা গা ঘেঁষে বসে। তুর্য এক পলক তাকায়, তারপর ফের ফোনে মনোযোগ দেয়। তারা এবার গলা খাকিয়ে বলে ওঠে। আপনার কি দুদিন ছুটি হবে? তারার কথায় এবার তুর্য ফোন থেকে চোখ সরিয়ে তারার পানে তাকিয়ে ভ্রকুচকে বলে ওঠে। কেন বলো তো? তুর্যের কথায় তারা এবার তুর্যের হাত জড়িয়ে ধরে। তুর্য ভ্রকুচকে তাকায় তারার পানে। তারা এবার আহ্লাদি কণ্ঠে বলে ওঠে। না মানে দুদিনের জন্য একটু কোথাও ঘুরতে যেতাম আর কি। তাই দুদিন একটু অফিস বাদ দিয়ে সব কাজ ফেলে একটু ঘুরতে নিয়ে যাবেন আমাকে? তুর্যের ভ্রু এবার প্রসারিত হয়। সে তারার পানে তাকায়। এই প্রথমবার তারা নিজ থেকে কিছু চেয়েছে। তার বিন্দুমাত্র না করার ক্ষমতা নেই। তাই তুর্য হালকা হেসে তারার গালে হাত রাখে। বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে ওঠে। কোথায় যেতে চাও বলো? তুর্যের কথায় তারা মুহূর্তে খুশিতে গদগদ হয়ে যায়। সে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। সত্যি আপনি নিয়ে যাবেন আমাকে? তারার কথায় এবার তুর্য ফোন বিছানায় রেখে তারার দিকে ঘুরে বসে। তারার গালে শব্দ করে চুমু খেয়ে বলে ওঠে। আমার বউ আবদার করেছে আর আমি সেটা পূর্ণ করব না, তা কখনো হয় নাকি? তুমি শুধু বলো কোথায় যাবে। তুর্যের কথায় তারা এবার প্রশান্তির হাসি হাসে। কিছু সময় তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে। আমি সমুদ্র পাড়ে যেতে চাই তুর্য ভাই। তারার কথায় তুর্য হালকা হেসে বলে ওঠে। ওকে, কবে যাবে বলো তুমি? আমি হোটেল বুক করে রাখছি। তুর্যের কথায় তারা বাদ সেধে বলে ওঠে। না, হোটেল বুক করবেন না। তারার কথায় তুর্য কপালে 3 ভাঁজ ফেলে বলে ওঠে। তাহলে কোথায় থাকবে? তুর্যের কথায় এবার তারা হালকা হেসে প্রশান্ত মনে বলে ওঠে। জাহাজে। তারার কথায় তুর্য কিছুটা অবাক চোখে তাকায়, তবে কিছু বলে না। তারা ফের আগের মতো বলে ওঠে। এবার আমি জাহাজে থাকতে চাই। যেই 2টা দিন থাকবো সেই জাহাজেই আমি থাকতে চাই। পুরো সমুদ্রের মাঝখানে খোলা আকাশের নিচে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই। মধ্য সমুদ্রের মাঝখানে নিজেকে উপস্থাপন করতে চাই তুর্য ভাই, আর সেটা কালকেই করতে চাই। আপনার তো অনেক টাকা, প্লিজ দুদিনের জন্য একটা জাহাজ বুক করুন না প্লিজ। বলেই আবদার করে বসে তারা। তুর্য তারার কথা শুনে আর একটা কথা না বাড়িয়ে মৃদু হেসে বলে ওঠে। ওকে, তাই হবে। আমি জাহাজ বুক করে রাখছি। তুর্যের কথায় তারা এবার খুশিতে গদগদ হয়ে তুর্যকে জড়িয়ে ধরে। গালে চুমু খেয়ে বলে ওঠে। আপনাকে এত এত ধন্যবাদ তুর্য ভাই। তারার কথা শুনে তুর্য হালকা হেসে তারাকে জড়িয়ে ধরে বলে ওঠে। তো কাল কয়টায় রওনা দেওয়া হবে শুনি? তুর্যের কথায় তারা তুর্যকে ছেড়ে বলে ওঠে। আমি আর তিথির সব প্যাকিং করে রেখেছি, এখন শুধু কাল ভোর হলেই আমরা রওনা হব। তারার কথায় তুর্য অবাক কণ্ঠে বলে ওঠে। বাবা, দুজনের প্যাকিং করাও শেষ? তুর্যের কথায় তারা হেসে বলে ওঠে। হ্যাঁ। তারার কথায় তুর্য এবার হেসে বলে ওঠে।
ফাস্ট ফাস্ট ভালো। তো কাল ভোরে যখন রওনা দিতে হবে তাহলে আর দেরি করো না, শুয়ে পড়ো। তুর্যের কথায় তারা কথা না বাড়িয়ে শুধু মাথা নাড়িয়ে সায় জানায়। তুর্য আর বসে না থেকে উঠে গিয়ে রুমের লাইট অফ করে দেয়। তারা তার জায়গায় গিয়ে ওড়নাটা খুলে বালিশের পাশে রাখে। তুর্য এসির পাওয়ার বাড়িয়ে টি শার্ট খুলে রাখে সোফার ওপরে। তারপর জানালার পর্দা এসব টেনে এগিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। তারা বালিশ ঠিক করতে করতে সোজা হয়ে শুতে থাকে। তুর্য বিছানায় শুয়ে সোজা তারার কাছে গিয়ে তারার উপর আধশোয়া হয়ে তারাকে জড়িয়ে ধরে। গলায় মুখ ডুবিয়ে টুকরো টুকরো চুমো খেতে থাকে। আচমকা কিছুটা থতমত খেয়ে যায় তারা। পর মুহূর্তে তুর্যের স্পর্শে কিছুটা নিজেকে সামলে নেয়। তুর্য হাত উঠিয়ে তারার কাঁধ থেকে জামাটা সরিয়ে সেখানে চুমুতে ভরিয়ে দিতে থাকে। তুর্যের স্পর্শ এবার গভীর থেকে গভীর হতে শুরু করে। তারা এবার তুর্যের স্পর্শে রেসপন্স করতে শুরু করে। তারা তুর্যের স্পর্শ সইতে না পেরে খামচে ধরে তুর্যের চুল। তুর্য এবার তারার কানের কাছে গিয়ে কানের লতিতে চুমু দিতে দিতে মাতাল কণ্ঠে বলে ওঠে, তোমায় রোজ কাছে না পেলে যেন ঠিকমতো নিঃশ্বাস নিতে পারি না আমি। এই তুর্যের প্রতি মুহূর্তে একবার হলেও তার বাবুইকে তার কাছে চাই, এত কাছে চাই যতটা কাছে গেলে সে তার বাবুইয়ের পুরো দেহের ভাঁজে তার স্পর্শ করতে পারে। বলেই তারার কানের লতিতে কামড় বসায়। তারা মৃদু আওয়াজ করে ওঠে। তুর্য ধীরে ধীরে এবার তারার আরও কাছে যায়। ধীরে ধীরে মেতে ওঠে তারাতে, ডুব দেয় তারাকে নিয়ে গভীর গহ্বরে। রাত 2টা। মেঘা শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। ভালো লাগছে না তার, সময় যেন কাটছে না। তার উপর ঘুমটাও আসছে না, তাই আর উপায় না পেয়ে ফোন ঘাঁটছে। ঠিক সেই সময় তার ফোনে কল আসে। মেঘা তা থেকে তাকায় নাম্বারটির দিকে। স্ক্রিনের ওপর স্পষ্ট লিখে সেভ করা মাই লাইফ পার্টনার। মেঘা নামটি দেখে মুহূর্তেই তার ঠোঁটের কোণে হাসি ফোটে। সে তড়িঘড়ি করে ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো। মেঘার কণ্ঠ শুনে ওপাশ থেকে তাহসান বলে ওঠে। তাহসানের কথায় মেঘা পাশ ফিরে ধীর কণ্ঠে বলে ওঠে, না, ঘুম আসছিল না। তা আপনি ঘুমাননি যে? মেঘার কথায় তাহসান পরনের শার্ট খুলতে খুলতে বলে ওঠে। তাহসানের কথা শুনে মেঘা ছোট করে উত্তর দেয়। ওহ। তাহসান এবার হাতের ঘড়ি এসব খুলতে খুলতে ধীর কণ্ঠে বলে ওঠে। তাহসানের কথায় মেঘা বলে ওঠে, হ্যাঁ, খেয়েছি। আপনি খেয়েছেন? তাহসানের কথায় এবার মেঘা চুপ হয়ে যায়। কি বলবে ভেবে পাচ্ছে না। তাহসান মেঘাকে চুপ থাকতে দেখে বলে ওঠে। তাহসানের কথা শুনে এবার মেঘা শান্ত কণ্ঠে বলে দেয়, আপনি দেশে আসবেন কবে? মেঘার কথা শুনে তাহসান হালকা হেসে বলে ওঠে, তা তো অবশ্যই করছি। আপনাকে ছাড়া ভালো লাগে না। দেশে এসে ভাইয়া বাবাকে বলে বিয়ের ব্যাপারে কথা বলে দেখুন না কি বলে। আমার আপনাকে ছাড়া ভালো লাগে না। তাহসান মেঘার কথা শুনে কিছু সময় চুপ থেকে বলে ওঠে। তাহসানের কথা শুনে মেঘা ছোট করে উত্তর দেয়, ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় করুন, তবে আমাকে একটু আপনার কাছে তাড়াতাড়ি নেবার ব্যবস্থা করুন। মেঘার কথায় তাহসান হেসে বলে ওঠে। এভাবেই দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। তাহসান আর মেঘা দেশে থাকতে একে অপরকে পছন্দ করত। তবে তাহসানরা কানাডা যাবার 1 মাস পর তাহসান বুঝতে পারে মেঘাকে সে ভালোবাসে। সে সেখান থেকে মেঘাকে নিজের মনের কথা বলে। আর মেঘা তো আগে থেকেই রাজি ছিল। তাহসান বলতেই সে রাজি হয়ে যায়। তারপর থেকে তারা প্রেমের সম্পর্কে জড়ায়। তাদের এই সম্পর্কের কথা একটা পিঁপড়াও জানে না। তারা এখন অবধি কাউকে বুঝতে দেয়নি। যতটা পারে খুব সাবধানে চলাফেরা করে দুজনে, যাতে কারো নজরে না পড়ে। তাহসানের ইচ্ছে আছে আর 1টা বছর পরে মেঘাকে বউ করে ঘরে তুলবে। যেহেতু এখন মেঘা নতুন জয়েন করেছে অফিসে, তাই সে চায় কিছুটা সেটাতে মানিয়ে নিন, একটু সেটেল হোক তাতে। তারপরে এসে তাকে বিয়ে করে একেবারে নিয়ে চলে যাবে কানাডা। সেই চিন্তাই সে করে রেখেছে। তাহসান আর মেঘা কথা বলতে আছে। আজ রাত মনে হয় না তাদের আর কথা বলা শেষ হবে। তারা আজ সারা রাত কথা বলে তারপর শান্ত হবে।
আজ রাত তারা কথা বলেই নিজেদের সময় পার করবে। ভোর 5টা, ভোরের শহরটা ঠিক যেন ঘুম ভাঙার আগে শেষবারের মতো চোখ মেলছে। চারপাশে এক অদ্ভুত শান্তি, যেখানে শব্দ নেই, আছে শুধু নিঃশব্দ নরম হাওয়ার উপস্থিতি। আকাশ এখনো পুরোপুরি ফর্সা হয়নি। ধূসর আর হালকা কমলার মিশ্র আলোয় শহরের বিল্ডিংগুলো কুয়াশার চাদরে ঢাকা। রাস্তার বাতিগুলো এখনো জ্বলছে, তবে তাদের আলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। ছোট ছোট দোকানের সামনে পড়ে থাকা কিছু পুরনো প্যাকেট কাগজ উড়ছে হালকা বাতাসে। দূর থেকে ভেসে আসে আজানের সুর, নরম মৃদু, মন ছুঁয়ে যাওয়ার মতো। গলির ভেতর থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে কোনো এক চায়ের দোকান থেকে। ভ্যাপসা কুয়াশার ভেতর দিয়ে দু একটা রিক্সা ধীরে ধীরে চলছে, যেন শহরকে না জাগিয়ে এগিয়ে যাচ্ছে নিঃশব্দে। মাঝে মাঝে কোনো চিল বা কাক ডেকে ওঠে, তার শব্দ ভেদ করে নিস্তব্ধতা। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু রোদে ঝিলমিল করার অপেক্ষায়। পুরনো বাড়িগুলোর জানালা খুলে কেউ কেউ বাইরে তাকিয়ে আছে। ভোরের আলো চোখে লাগার পরেও চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু সময়, শুধু শহরটাকে জেগে উঠতে দেখার জন্য। এই ভোরে তারা, তুর্য, তিথি ও তাজ রওনা দিয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। ভোর 4টার দিকে উঠেছে তারা, আর উঠেই সবটা ম্যানেজ করে তারপর 4জন মিলে রওনা হয়েছে। এমনকি তারাকুঞ্জও ফোন করে জানিয়ে দিয়েছে তুর্য ড্রাইভ করছে। পাশে তার কাঁধে মাথা রেখে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তারা। তুর্য এক হাতে ড্রাইভ করছে আর অন্য হাতে তারাকে আগলে আছে। পেছনে তাজের কোলে মাথা রেখে শুয়ে আছে তিথি, আর তাজ বসে বসে ফোন স্ক্রল করছে। এক হাত তার তিথির মাথায় ও অন্য হাত দিয়ে সে ফোন স্ক্রল করছে। তারা তিথি দুজনে বলতে গেলে কোনো রকম ঘুম থেকে উঠে রেডি হয়ে গাড়িতে বসতেই আল্লাহর বাস্তে দুজনে ঘুম দিয়েছে। আর তাজ তুর্য খুব সুন্দর করে নিজেদের বউকে আগলে নিয়েছে নিজেদের কাছে। তুর্য ড্রাইভ করতে করতে এবার কিছুটা পাশ ফিরে তারার কপালে শব্দ করে চুমু আঁকে। তারাকে ভালো করে আগলে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। প্রায় 8 ঘন্টা জার্নি করে 4জন মিলে টেকনাফ থেকে জাহাজে ওঠে। জাহাজটা একদমই বড় নয়, বলতে গেলে ছোটোখাটো, খুব সুন্দর বিলাসবহুল একটা জাহাজ। ছোট জাহাজ বুক করার কারণ হলো যেহেতু তারা 4জন, তার জন্য। তবে এর মাঝে হাতে গোনা হয়তো কিছু মানুষ আছে। 4জন মিলে চলে যায় নিজেদের রুমে। তুর্য তারার হাত ধরে নিয়ে এসেছে, রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তুর্য দরজা লাগাতে থাকে। তারা রুমে ঢুকে চারপাশটায় তাকায়। যদিও এটাকে কেবিন বা রুম যে কোনো একটা বলে, তবে রুমটা বেশ বড় আছে, আর তার মাঝে বেশ কিছু জিনিসও আছে, যেমন রুচিশীল কাঠের কাজ করা দেওয়াল, বড় সাইজের সাদা বিছানা, হালকা ঝুমকা লাইট, এসি, ছোট ফ্রিজ, ওয়ার্ড্রপ, অ্যাটাচড বাথরুম। তারার পরিবেশ দেখে ভালোই লাগে, বেশ পছন্দ হয়েছে তার রুমটা। তুর্য লাগেজটা বিছানার পাশে রেখে তারাকে বলে ওঠে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আগে তুমি যাও, তারপর আমি যাচ্ছি। অনেকটা পথ জার্নি করে এসেছো। তুর্যের কথা শুনে তারা তুর্যের পানে তাকায়। কিছু সময় চুপ থেকে মাথা নাড়িয়ে সায় জানিয়ে লাগেজের কাছে গিয়ে তার জামা কাপড় বের করে নেয়। সোজা চলে যায় ওয়াশরুমে। তারা যেতেই তুর্য নিজের পরনের শার্ট খুলে ফেলে এসির পাওয়ারটা বাড়িয়ে দেয়। বেশ গরম লাগছে তার, ঘেমে পুরো একাকার শরীর। ভেবেছিল প্লেনে বা হেলিকপ্টারে আসবে, কিন্তু তারার জন্য সেটা হয়ে ওঠেনি, কারণ তারা কখনো ওঠেনি এগুলোতে। তার উঁচু জায়গাতে ফোবিয়া আছে। তারা কখনো নিজের শহর ছেড়ে এমন কোথাও যায়নি যেটাতে প্লেনে কিংবা হেলিকপ্টারের প্রয়োজন পড়ে। যদিও কখনো কক্সবাজারের মতো দূরে কোথাও ঘুরতে গিয়েছে, তবে সেটা হলো ফ্যামিলি বাস কিংবা গাড়িতে করে নিজেদের। এছাড়া আর অত দূরে সে যায়নি, যার কারণে আর তারাকে এসবে আনা হয়নি। প্রায় 40 মিনিট বাদে তারা একেবারে শাওয়ার নিয়ে তারপর বের হয়। তারা বের হতে তুর্য তাকায় তার দিকে। তারা বের হতেই সে বসা থেকে উঠে যায়। তারার কাছে গিয়ে তারার থেকে টাওয়ালটা নিয়ে সোজা চলে যায় ওয়াশরুমে। তুর্য যেতেই তারা গিয়ে বিছানায় বসে।
বিছানার পাশে থাকা লাগেজ থেকে চকলেট বের করে খেতে থাকে। সে আসার সময় বেশ কিছুটা চকলেট নিয়ে এসেছিল। শুধু যে সে একা তেমনটা নয়, তিথিও বেশ কিছু চকলেট নিয়ে এসেছে। সেগুলো এখানে বসে বসে খাবার জন্য, তাই সে বসে বসে এখনগুলো খাবে। তারা সোজা বিছানায় শুয়ে পড়ে আর শুয়ে শুয়ে চকলেট খেতে শুরু করে। এদিকে তুর্য গোসল করে বের হয়ে আসে। বের হয়ে আসতেই দেখে তার গুণধর বউ চকলেট খাচ্ছে। তুর্য আজ নিজে নিজে কোনো রকম চুল মুছে তারার কাছে চলে যায়। তারা তার পানে তাকিয়েছিল। তুর্য টাওয়ালটা ছুঁড়ে মেরে ঝুঁকে পড়ে তারার দিকে। তারা চোখ বড় বড় করে তাকায় তুর্যের পানে। তুর্য হালকা হেসে তারার গালে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে তার হাতে থাকা চকলেটের প্যাকেট থেকে কিছুটা চকলেট মুখে নেয়। তারা তাকিয়ে আছে তুর্যের দিকে। তুর্য এবার হালকা হেসে বিছানায় উঠে তারার উপর আধশোয়া হয়ে পড়ে। তারার দিকে ঝুঁকে তার মুখে থাকা কিছুটা চকলেট বেরিয়ে থাকা অংশটুকু তারার মুখের সামনে ধরে। তারা বুঝতে পারে তুর্য কি করতে চাইছে। তুর্যের কাণ্ডে এবার তারা হালকা লাজুক হেসে পাশ ফিরে যায়। তা দেখে তুর্য হাত দিয়ে তারাকে ফিরিয়ে গালে স্লাইড করতে করতে চকলেটটা ঠোঁটের কাছে ধরে। তারা তা দেখে হালকা হেসে বেরিয়ে থাকা অংশটুকু মুখে নেয়। তারা চকলেট খেতে এবার তুর্য হালকা হেসে তারার ঠোঁটে শব্দ করে চুমু খায়। তারার শরীরের ওপর থেকে ওড়নাটা সরিয়ে বুকে মাথা রাখে। তারপর তারাকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে ধীর কণ্ঠে বলে ওঠে, এখন ছেড়ে দিলাম তুমি ক্লান্ত ভেবে, তবে রাতে আমার তোমায় প্রয়োজন পড়বে, তখন কিন্তু আর ছাড়ছি না। এখন আপাতত ঘুমাও, তাহলে ভালো লাগবে। 10টার দিকে বের হয়ে ডিনার করে নেব। তুর্যের কথা শুনে তারা ঠোঁট কামড়ে হাসে। তুর্য তারাকে ভালো করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। তারা তুর্যের মাথায় ও পিঠে হাত রেখে চোখ বন্ধ করে নেয়। অনেকটা পথ জার্নি করে আসায় তার সত্যি বেশ ক্লান্ত লাগছে। তাই আর কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে নেয় ঘুমের রাজ্যে পাড়ি দিতে। রাত 11টা। এক ঘুমে তারা উঠে 11টার দিকে, আর উঠেই চলে গেছে খাবার খেতে। তাজ, তিথি, তুর্য, তারা ওরা 4 জন ডিনার করতে গিয়েছে জাহাজের ছাদে। সেখানে ডিনারের আয়োজন করেছে। টেবিলে খাবার দিতে 4 জন মিলে খেতে শুরু করেছে। তারাকে তুর্য খাইয়ে দিচ্ছে। তারা এখন মোটামুটি হাতে খেতে পারলেও, তবে তুর্য তার পাশে থাকলে তুর্যই তাকে খাইয়ে দেয়। এটা সব সময় হয়ে আসছে, তাই নিয়ম অনুযায়ী এখনও তাই হচ্ছে। তুর্য তারাকে খাওয়াচ্ছে আর তারা সমুদ্র, আকাশ এসব দেখছে। নিশুতি রাতের নিস্তব্ধতায় খান্দের জাহাজ ভাসছে গভীর সমুদ্রের বুক চিরে। চারিদিক যেন নীরবতার এক মোহময় চাদরে মোড়া। আকাশ জুড়ে অগণিত তারা, কেউ ঝিম ধরে আছে, কেউ টুকটাক চোখের পলকে পড়ে যাচ্ছে দূর থেকে। চাঁদটা আধ ঢাকা মেঘের মাঝে 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 উঁকি দিচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে তারার ভিড়ে। সমুদ্র যেন ঘুমন্ত কোনো দৈত্য। তার গা বেয়ে কুয়াশার মতো সাদা ধোঁয়া উঠে আসছে। হালকা ঢেউ এসে জাহাজের গায়ে ধাক্কা দিচ্ছে টুপটাপ করে। বাতাসে এক ধরনের লবণাক্ত ঘ্রাণ। ঠান্ডা হাওয়া চুল উড়িয়ে নিচ্ছে পেছন দিকে। অনেক দূরে দিগন্ত রেখা আর আকাশ মিলেমিশে একাকার, বোঝা যায় না কোথা থেকে শেষ কোথা শুরু। আলো ছায়ার খেলা চলছে জাহাজের ছাদে। রেলিংয়ের পাশে ছোট ছোট বাতি টিম টিম করে জ্বলছে, যেন তারা নেমে এসেছে হাতের মুঠোয় ধরা দেওয়ার জন্য। তারা অপলকভাবে সবটা পর্যবেক্ষণ করে যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে তার প্রতিটি জিনিস, যেন চোখ ধাঁধানোর মতো। এর মাঝে 4 জনের খাওয়া শেষ হয়ে যায়। 4 জন এখনও সেই টেবিলেই বসে আছে। তবে এবার তিথি আর তারা বসা থেকে উঠে কিছুটা সামনের দিকে যায়। তাজ, তুর্য সেদিকটায় এক পলক তাকিয়ে এবার নিজেরা কথা বলতে থাকে। তিথি আর তারা জাহাজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। পাশ থেকে তিথি চোখ বন্ধ করে মুগ্ধ হয়ে বলে ওঠে, কি অপূর্ব সুন্দর, তাই না রে? আমার মনে এটা বেস্ট একটা মুহূর্ত। তিথির কথায় তারাও হালকা হেসে সমুদ্রের পানির দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা মুহূর্ত এটা।
আমি তো সারা জীবন মনে রাখবো। তারার কথায় তিথি হালকা হেসে ফের কিছু সময় চুপ থেকে পরিবেশ কিছুটা উপভোগ করে। হুট করে তিথির মাথায় একটা জিনিস আসতেই বলে ওঠে, এই একটা কাজ করলে কেমন হয়? তিথির কথায় তারা তিথির পানে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে। কি কাজ? তিথি এবার খুশিতে চিকচিক করে বলে ওঠে, আমরা এখানে পাষাণের মতো দাঁড়িয়ে থাকবো নাকি? চল একটা ডান্স করা যাক খোলা আকাশের নিচে, হাজারো তারার মেলার মাঝে, চারদিকে হিমেল ঠান্ডা বাতাস আর এই সমুদ্র, সব মিলে অসাধারণ একটা মুহূর্ত। একটা ডান্স না হলে জমে না, একটা ডান্স তো করাই যেতেই পারে। এমনিতে তারা নাচুনে বুড়ি, তার ওপর তিথি দিয়েছে ঢোলের বাড়ি, তাকে আর পাইকে সে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে। আইডিয়া তো মন্দ না, তবে আমরা যে নাচবো ভিডিও করবে কে? তারার কথায় তিথি কিছুটা ভাব নিয়ে বলে ওঠে, আরে মেহু না, আমার ফোনটা সেট করে দিচ্ছি, তাহলে ভিডিওটা করা হয়ে যাবে আর তোরটা দিয়ে মিউজিক বাজানো হবে। তিথির কথায় তারা তড়িঘড়ি করে হেসে মাথা নাড়ায়। তিথি এবার তার ফোন বের করে ভালো একটা জায়গায় সেট করে নেয় যাতে ভিডিওটা খুব সুন্দর করে হয়। তিথি এবার তারার কাছে এসে বলে, তোর ফোনটা দে। তারা তিথির কথায় ফোন বের করে দিয়ে দেয়। তিথি ফোনটা হাতে নিয়ে চারপাশে তাকায়, যে জিনিসটা খুঁজছিল সেটা সে পেয়ে গেছে। ছাদের পাশে বলতে গেলে ভেতরের দিকে একটা বক্স আছে। তিথি সেখানে গিয়ে বক্সের লাইনটা লাগিয়ে দেয়। তারার দিকে তাকিয়ে এবার হাত দিয়ে ইশারা করে ওকে, তারা তাই করে। তিথি দৌড়ে আসে তারার দিকে, দুজনে ডান্স করার জন্য তৈরি হয়ে নিচ্ছে। এর মাঝে মিউজিকে বেজে ওঠে, जीने लगा हो पहले से ज़्यादा पहले से ज़्यादा। মিউজিকের আওয়াজ পেয়ে তাজ তুর্য দুইজনেই ফিরে তাকায়। তিথি আর তারা এ গানে ডান্স করছে। তারা তাকাতেই তিথি তারা দুইজনেই তাকায়। पे मरने लगा हो मैं मेरा दिल और तुम हो यहाँ। এবার তারা আর তিথি চোখে চোখে কিছু একটা ইশারা করে। দুজনে এগিয়ে গিয়ে তাদের হাজব্যান্ডের হাত ধরে টেনে নিয়ে যায়। তুর্য তাজকে কিছু বলার সুযোগটাও দেয় না। তিথি আর তারা দুজনে মিলে তাদের হাজব্যান্ডের নিয়ে নাচা শুরু করেছে। যদিও তারা নাচছে না, দাঁড়িয়ে আছে। এবার তাজ তুর্য হালকা হেসে দুজন দুজনের দিকে ইশারা করে। তারাও তাল মিলিয়ে ডান্স করতে থাকে। আবারও গান শুরু হয়। তারা আর তিথি পুরো অবাক। তাদের হাজব্যান্ডরা যে নাচতে জানে সেটা তাদের ধারণার বাহিরে। তারা অবাক হয়ে দুজন দুজনের হাজব্যান্ডের দিকে তাকিয়ে নাচছে। এবার তারা আর তিথির ঠোঁটে হাসি ফোটে। তারা এবার বেশ এনজয় করছে এতে। তাজা তুজো প্রতিটা স্টেপ বাই স্টেপ তিথি তারার সাথে বেশ ভালো করে তাল মিলাচ্ছে। জাহাজের ওপরে সাজানো ছাদটা যেন স্বপ্নের এক টুকরো পৃথিবী। ডেক জুড়ে টাঙানো রঙিন লাইটগুলো বাতাসে দুলছে। মাঝে মাঝে জলের প্রতিফলনে আলোর রং বদলে যাচ্ছে। ওপরে খোলা আকাশ, ঝকঝকে তারা, ভরা রাত, এক কোণে আধারের কোমল আলো চারজনকে ঘিরে রেখেছে এক অদ্ভুত কোমলতায়। তাজ, তুর্য, তিথি আর তারা চারজন যেন এই বিশাল সমুদ্রের মাঝেও একে অপরের জগতে ডুবে আছে। তিথি আর তারা হালকা হাসিতে, চোখে খুশির ঝিলিক নিয়ে হাত ধরে তাদের হাজবেন্ডদের ঘিরে নাচছে। আর তাজ আর তুর্য যারা নাচে না, তারাও এই মুহূর্তে সুরে তাল মেলাচ্ছে। ভালোবাসার গভীরতায় যেন তাদের নাচিয়ে তুলছে। পেছনে দূরের পানির ঢেউগুলো ধীরে ধীরে জাহাজের গায়ে এসে ছুঁয়ে ফিরে যাচ্ছে। বাতাসে লবণের গন্ধ আর ভেসে আসা গানটা যেন সমুদ্রেও মিশে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু সুর, হাসি আর ভালোবাসার অনুভব। এই জাহাজের ডেকটা হয়ে উঠেছে এক নিখুঁত জাদুর মঞ্চ, যেখানে চারজন মানুষ জীবনের এক অপূর্ব মুহূর্তে হারিয়ে গেছে একসাথে। বেলা 11টা। তারাকুঞ্জে প্রিয়ন্তী বেগম নিজের স্বামীর জামা কাপড় ভাঁজ করছিলেন। এমন সময় ইমরান খান রুমে প্রবেশ করেন। এই সময় নিজের স্বামীকে বাড়িতে ফিরতে দেখে প্রিয়ন্তী বেগম ঘড়ির দিকে তাকায়। এখন বেলা 11টা বাজে। এত তাড়াতাড়ি তো কখনো আসে না বাসায়, তাহলে আজ হঠাৎ এলো যে? প্রিয়ন্তী বেগম এগিয়ে গিয়ে ইমরান খানের হাত থেকে ল্যাপটপের ব্যাগটা নিতে নিতে বলে ওঠে। প্রিয়ন্তী বেগমের কথা শুনে ইমরান খান ক্লান্ত সুরে বলে ওঠে,
অফিসে তেমন কাজ নেই, তাই চলে আসলাম আজকে। ইমরান খানের কথা শুনে প্রিয়ন্তী বেগম ছোট্ট করে শুধু ওহ বলে ব্যাগটা জায়গায় রাখে, আবার ফিরে এসে ইমরান খানের গায়ের থেকে কোট খুলতে শুরু করে। ইমরান খান এক পলক তাকায় প্রিয়ন্তী বেগমের দিকে। প্রিয়ন্তী কোট খুলে সেটা ঝেড়ে সোফায় রাখতে চলে যায়। ইমরান খান স্ত্রীর কাজ দেখছে শান্ত চোখে। তিনি আজ অবধি প্রিয়ন্তী বেগমকে বুঝে উঠতে পারলেন না। কেমন যেন অচেনা, এত বছর একসাথে থেকেও তার কোনো কিছুই তিনি জানেন না, আর না তাকে বোঝেন। প্রিয়ন্তী বেগম কেমন অদ্ভুত এক মহিলা। ইমরান খান প্রিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে আছে অবাক চোখে। কিছু সময় তাকিয়ে থেকে এবার ধীর কণ্ঠে বলে ওঠে, একটা কথা বলবো প্রিয়ন্তী? ইমরান খানের কথায় প্রিয়ন্তী বেগম এবার ঘুরে তাকান স্বামীর পানে, তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। প্রিয়ন্তী বেগমের উত্তর পেয়ে ইমরান খান কিছু সময় চুপ থেকে বলে ওঠে, তোমার আমার উপর অনেক রাগ, তাই না? অনেক অনেক অভিযোগ আছে হয়তো। ইমরান খানের কথা শুনে প্রিয়ন্তী কিছুটা অবাক হয়ে কপালে 3 ভাঁজ ফেলে বলে ওঠে। প্রিয়ন্তী বেগমের কথা শুনে ইমরান খান আগের ন্যায় বলে ওঠে, এই যে তোমায় শুধু স্ত্রীর অধিকার ছাড়া আর কিছু দিতে পারলাম না। বিয়ের এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও আমাদের মাঝে কত দূরত্ব। আমি জানি তোমার প্রতি আমার অনেক অন্যায় করা হয়েছে, তবুও তুমি আজ অবধি কখনো মুখ ফুটে কিছু বলনি, কখনো জোর করে কোনো কিছুর অধিকার করে বসনি। সব সময় সবটা মেনে নিয়েছো। তার জন্য রাগ হয় না তোমার? আমার প্রতি হয়তো তোমার অনেক রাগ, তাই না? ইমরান খানের কথায় প্রিয়ন্তী বেগম বুঝতে পারে। তিনি এবার ইমরান খানের দিকে তাকিয়ে কিছু সময় তাকিয়ে থেকে মলিন হেসে উত্তর দিয়ে ওঠে, রাগ হওয়ার কথা আসছে কেন? আমার তোমার প্রতি কোনো রাগ অভিযোগ কোনোটাই নেই। এইসবে আর আমার রাগ কষ্ট অভিমান কিছুই হয় না। সময়ের সাথে সাথে মানুষ সব কিছু মানিয়ে নিতে শেখে। বয়স হয়েছে, ছেলে মেয়ের বিয়ে হয়েছে, এখন মাথার চুলও পেকে গেছে। কয়দিন পর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে আর রাগ অভিযোগ অভিমান করে লাভ কি? আর যদি বলি অধিকারের কথা, যে মানুষটা আমার কোনোদিন ছিলই না, তার প্রতি অহেতুক অধিকার খাটিয়ে লাভ নেই। আমি তো শুধুমাত্রই খাতায় কলমে সমাজের সামনে খানবাড়ির 4 দেওয়ালের মাঝে খ্যাতি পাওয়ার বউ মাত্র। আমার পরিচয়, আমি এই খানবাড়ির বউ, ইমরান খানের স্ত্রী, তারা তাজের মা, ছাড়া আর কিছুই না। যার সাথে এতগুলো বছর সংসার করে মন জোগাতে পারলাম না, তার কাছে অধিকার খাটানো নেহাতি বোকামি। আমি আর এসব নিয়ে ভাবি না, আর কখনো ভাবতেও চাই না। আমি বেশ আছি, মানিয়ে নিয়েছি আমার এই জীবনটাকে। আর তাছাড়া আমি আপনাকে ভালোবাসি, এটাই আমার কাছে অনেক। এতে আপনার ভালোবাসা পাই বা না পাই, তাতে এখন আর কিছু যায় আসে না। আশা করছি বুঝতে পারছেন। যাকে ছাড়ুন, আপনি বসুন, আমি আপনার জন্য চা আনছি। বলেই প্রিয়ন্তী বেগম চলে যান। ইমরান খান অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ত্রীর যাওয়ার পানে। মনের ভেতর কেমন এক অনুভূতি হচ্ছে যেন আজ, কেন জানি মনে হচ্ছে জীবনে কিছু একটা ভুল করে গেছে। এই মানুষটার সাথে আজ অবধি একটু বসে দুটো ভালো করে কথা বলা হয়নি, কখনো জানা হয়নি কেমন আছো তুমি। আজ হুট করে মানুষটার সাথে কথা বলে যেন কেমন অনুভব হচ্ছে, বড্ড ব্যথা করছে বুকের বাঁ পাশটায়। কেন জানি বারবার মনে হচ্ছে সে তার অজান্তেই প্রিয়ন্তী বেগমকে অনেকটা আঘাত করেছে, অনেক অন্যায় করেছে প্রিয়ন্তী বেগমের ওপর। বিকেল 3টা, তারারা সকলে দুপুরের লাঞ্চ করে যে যার রুমে গিয়ে এখন ঘুমাচ্ছে। কারণ তারা জাহাজে আছে, তাই বাইরে বের হওয়ার কোনো অপশান নেই। আর জাহাজের ছাদেও বসে থাকতে তেমন ভালো লাগে না। এখন রোদের তাপটাও বেশ, বিকেল 3টা বাজলে কি হবে, বেশ সূর্যের তাপ এখনও, তাই সকলে ঘুমাচ্ছে। তবে শুধু তারা জেগে আছে, তুর্য ঘুমাচ্ছে। এই ফাঁকে সে রুম থেকে বেরিয়ে যায়।
রুম থেকে বেরিয়ে ছাদে যেতেই দেখতে পায় তার কথা অনুযায়ী ডেকোরেশন করা হচ্ছে। তারা এগিয়ে একজন লোককে বলে ওঠে, ভাইয়া তাড়াহুড়োর দরকার নেই, আপনারা একটু আস্তে ধীরে সাজান তাহলেই হবে। আমার 12টার দিকে হলেই হবে, তাড়াহুড়োর প্রয়োজন নেই। তারার কথায় লোকটি বলে ওঠে, ঠিক আছে আপু। তারা আর কথা বাড়ায় না, লোকটি গিয়ে তাদের কাজে লেগে পড়ে। তারা এগিয়ে গিয়ে সবাইকে বলে বলে দিচ্ছে কোথায় কি হবে আর কি কি অ্যাড করা যায়, সবটা বলে দিচ্ছে। মাঝে মাঝে সে নিজেও এটা ওটা সাহায্য করছে সকলকে। তিথি তাজ নিজ রুমে ঘুমাচ্ছে আর তুর্য তার রুমে। এই ফাঁকে তারা এখন কিছুটা কাজ ক্লিয়ার করে রাখছে যাতে 10টার দিকে ভালো করে সবটা তাড়াতাড়ি ক্লিয়ার করা হয়। এখন শুধু তার অপেক্ষা রাত 12টার। রাত 10টা। তুর্য বসে বসে ফোনে একটা কাজ করছে আর তারা রুমে পায়চারি করছে। ওনার কোনা ধরে আঙুলে পেঁচাচ্ছে। টেনশনে তার মাথা ফেটে যাচ্ছে। রাত 10টা বেজে গেছে, তুর্য এখনও ঘুমাচ্ছে না। তুর্য না ঘুমালে সে কি করে কি করবে বুঝতে পারছে না। তুর্য ঘুমালে যে তাকে সবটা করতে হবে, তাকে রুম থেকে বের হতে হবে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এখন বড্ড রাগ হচ্ছে তুর্যের ওপর। তারা এত পরিমাণ রাগ হচ্ছে যে বলার বাহিরে। তুর্য বসে বসে খেয়াল করছে সবটা। তারার এই পায়চারির কারণ সে বুঝতে পারছে না, তাই এবার আর না পেরে বলে ওঠে, কি হলো, এভাবে পায়চারি করছো কেন? এক জায়গায় এসে বসতে পারো না? এমনিতেই রাগে তারার মাথা ফেটে যাচ্ছে। আর এখন তুর্যের কথায় যেন তার গায়ে ফোসকা পড়ার মতো মনে হলো। সে রেগে তেতে তুর্যের দিকে এগিয়ে বলে ওঠে, আপনার তাতে কি? হ্যাঁ, আপনি এখনো ঘুমোচ্ছেন না কেন? ফোনে এত কি দেখছেন শুনি? ঘুমান বলছি। তারার হুট করে এমন ক্ষেপে যাওয়াতে বেশ ঘাবড়ে যায় তুর্য। ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে তারার পানে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে। সে ভেবে পায় না সে কি এমন বলল যে যাতে এত রেগে গেল তার বউ। সে তো ভালো কথাই বলেছিল। তারা তুর্যকে তাকিয়ে থাকতে দেখে রেগে এবার তুর্যের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চিল্লিয়ে বলে ওঠে, কি হলো? বসে বসে কি ছাতার মাথা দেখছেন? আমার দিকে তাকিয়ে ঘুমান বলছি, না হলে কিন্তু আপনার খবর আছে, আজ বলে দিলাম। তারার কথায় তুর্য ভয় পেয়ে যায়। সে তড়িঘড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ে, তবে চোখ বন্ধ করে না। তা দেখে তারা বাজখাই গলায় চিল্লিয়ে ধমক দিয়ে ওঠে, কি হলো? চোখ বন্ধ করছে না কেন? চোখে সুপারগুলো লাগিয়ে দিতে হবে নাকি? সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয় তুর্য। তা দেখে তারা রাগে হিসিস করতে থাকে। ফোনটা টেবিলের ওপরে রেখে ধূপধাপ পা ফেলে গিয়ে রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। তুর্য ভয়ে উল্টো পাশ ফিরে চোখ খুলে মনে মনে বলে ওঠে, বাবারে বাবা, আর একটু হলে নির্ঘাত আমার জান কবজ করে ফেলতো। কিন্তু আমি ভুল কি বললাম যে এভাবে রেগে গেল? আমি তো ভালোর জন্যই বলেছিলাম। বলেই ভাবতে থাকে তুর্য। তারা অন্য পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি হলো আবার? কেন চোখ খুলছেন? তারার কথায় তুর্য তড়িঘড়ি চোখ বন্ধ করে নেয়। তারাও রাগে চোখ বন্ধ করে নেয়। 11:30। তারা আস্তে আস্তে শোয়া থেকে উঠে তুর্যের দিকে ঘুরে তাকায়। তুর্যের ভারী নিঃশ্বাস পড়ছে, মনে হচ্ছে গভীর ঘুমে যেন। তারা তাও শিওর হবার জন্য ঘুমিয়েছে কিনা সেটা দেখার জন্য হাত নাড়িয়ে তুর্যকে চেক করে আদেও সে ঘুমিয়েছে কিনা। যখন বুঝতে পারে তুর্য সত্যি সত্যি গভীর ঘুমে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে খুব সাবধানে বিছানা থেকে নামে। বিছানা থেকে নেমে ওড়নাটা গলায় জড়িয়ে নিয়ে আরও একবার তুর্যের দিকে তাকায়। এবার সে পা টিপে টিপে দরজার কাছে এগিয়ে যায়। দরজার কাছে গিয়ে ফের ঘুরে তাকায়। তারপর খুব সাবধানে দরজার লক খুলে আস্তে আস্তে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়। তারা রুম থেকে বের হতেই দীর্ঘ এক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দৌড় লাগায় ছাদের দিকে। তুর্য ঘুমের ঘোরে পাশ ফিরে তারা শরীরে হাত রাখতে গিয়ে বুঝতে পারে জায়গাটা খালি। তুর্য এবার ঘুমের মাঝেই তারাকে হাতিয়ে হাতিয়ে খুঁজতে থাকে, কিন্তু যখন বুঝতে পারে তারা নেই তখন তুর্যের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে তাকিয়ে দেখে তারা নেই। তুর্য এবার শোয়া থেকে উঠতে উঠতে ঘুমো ঘুমো কণ্ঠে ডেকে ওঠে, বাবুই, বাবুই, বাবুই। বলি শোয়া থেকে উঠে বসে। রুমের চারপাশটায় তাকায় কিন্তু কোথাও দেখতে পায় না। তুর্য এবার ওয়াশরুমের দিকে তাকায়, সেখানকার দরজা খোলা।
তুর্য বুঝতে পারে তারা রুমে নেই। এবার তুর্যের ঘুম পুরোপুরি ছুটে যায়। সে এবার তড়িঘড়ি করে বিছানা ছেড়ে দাঁড়ায়। এক মুহূর্ত রুমে না থেকে দরজা খুলে বেরিয়ে যায় তারাকে খুঁজতে। রুম থেকে বের হয়ে কিছুটা যেতেই দেখে জাহাজের একজন সার্ভেন্টকে দেখে তুর্য তড়িঘড়ি করে তার কাছে গিয়ে বলে ওঠে, আপনি কি আমার ওয়াইফকে দেখেছেন? তুর্যের কথায় সার্ভেন্টটি মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ স্যার, ম্যাম ছাদে আছে। আমাকে বলল আপনাকে দেখলে ছাদে যেতে। ম্যাম আপনার জন্য অপেক্ষা করছে। সার্ভেন্টের কথা শুনে তুর্য এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ধন্যবাদ, আমি আসছি। বলেই ছুট লাগায়। সার্ভেন্ট তুর্যের যাওয়ার পানে তাকিয়ে হালকা হেসে সেও চলে যায়। এদিকে তুর্য দৌড়ে এসে ছাদে ওঠে। তবে ছাদে আসতেই দেখে পুরো ঘুটঘুটে অন্ধকার করে রাখা। সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে ছাদের। তুর্য ভেবে পায় না এই অন্ধকারের মাঝে তারা কি করছে। তুর্য এবার আশেপাশে তাকিয়ে তারাকে ডেকে ওঠে। তারা, তারা, তুমি কি এখানে আছো? তুর্যের ডাকে সাড়া দেয় না তারা। তুর্য বেশ অবাক হয়। সে ফের আগের ন্যায় ডাকে, তবে এবারও সাড়া দেয় না তারা। তাই এবার তুর্য কিছুটা অবাক হয়ে বলে ওঠে, সার্ভেন্টটা তো বললো তারা এখানে আছে, তাহলে আমার ডাকে সাড়া কেন দিচ্ছে না? নাকি আমার আসার আগে ও চলে গেছে? আরেকবার কি রুমে গিয়ে খুঁজে দেখে আসবো? বলেই তুর্য কিছু সময় ভেবে যেই উল্টো ঘুরে চলে যেতে নেবে, ঠিক তখনই পেছন থেকে তারা মুগ্ধ কণ্ঠে ডেকে ওঠে। তুর্য ভাই। থেমে যায় তুর্য। পেছন ফিরে তাকায় সে। অন্ধকারে দেখা যাচ্ছে না তারাকে, তাই সে ভ্রুকুচকে কিছুটা রেগে বলে ওঠে, তুই অন্ধকারে কি করছিস? আর আমি তোকে কতগুলো ডাক দিলাম, তুই সাড়া কেন দিসনি? বেয়াদব, জানিস আমার কত টেনশন হচ্ছিল? বলেই থামে তুর্য। তারা অন্ধকারের মাঝে হালকা হাসে। কিছু সময় চুপ থেকে বলে ওঠে, আমি আপনাকে একটা কথা বলতে চাই তুর্য ভাই। তারার কথা শুনে তুর্য ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, কি কথা বলবি? আর কথা বলবি যখন তাহলে এই অন্ধকারে কেন? রুমে গিয়ে বলিস, এখন আয়। তুর্যের কথায় তারা বাদ সেধে বলে ওঠে, না তুর্য ভাই, আমি অন্ধকারেই বলতে চাই। আপনার চোখে চোখ রেখে বলার সাহস আমার নেই। তাই আমি অন্ধকারে এই খোলা আকাশের নিচে সমুদ্রের মাঝখানে কিছু কথা বলতে চাই। তুর্য তারার কথায় এবার কিছুটা অবাক হয়ে বলে ওঠে, কি কথা? আমার মনের কথা বলতে চাই আপনাকে। হয়তো কথাটা অনেক বড় হতে পারে। আপনি প্লিজ একটু ধৈর্য সহকারে শুনবেন। তুর্য চুপ করে দাঁড়িয়ে আছে এবার। আর সে কিছু বলে না। চোখে মুখে তারা অবাকের রেশ, বুঝে উঠতে পারে না কি বলবে তাকে তারা। তারা এবার কিছু সময় চুপ থেকে কিছুটা এগিয়ে যায় রেলিংয়ের দিকে। এবার তুর্য কিছুটা তারাকে দেখতে পারছে, তবে পুরোপুরি নয়। আবছা আলোতে দেখা মিলছে তারার। তুর্য অবাক চোখে তাকিয়ে আছে। তারা এবার রেলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে কিছু সময় চুপ থেকে মৃদু হেসে বলে ওঠে, আপনার মনে আছে তুর্য ভাই, ছোটবেলার কথা, যখন আমি আপনার পেছন পেছন ঘুরে বেড়াতাম সারাদিন? আমি আপনার সাথে পুরো চিপকে থাকতাম। আপনি ছাড়া যেন আমি কিছুই বুঝতাম না। বলতে গেলে ছোটবেলার একমাত্র সঙ্গী ছিলেন আপনি। আমার বন্ধু, আমার পার্টনার, সব কিছু। আমি জানি আপনার সব মনে আছে, কোনো কিছু আপনি ভোলেননি। আমার তো শুধু কিছু কিছু মনে আছে, সব বলতে গেলে ভুলে গেছি। তবে আপনি আমাদের প্রতিটা জিনিস মনে রেখেছেন, প্রতিটা মুহূর্ত আপনার মনে আছে, আমি জানি। তুর্য ভ্রুকুচকে সবটা শুনছে, তবে বুঝতে পারছে না তারা এখন এগুলো কেন বলছে। সে তারার কথায় মন দেয় ফের। লাস্টবার যখন আপনি আমাকে ঘর বন্দি করে রাখেন, শুধু আপনি বিহীন অন্য কারোর সাথে কথা বলা আর খেলার জন্য, তখন আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর কি হয়েছিল আমি জানি না, তবে জ্ঞান ফিরে দেখি আমার সব শেষ। প্রিয় মানুষটা আমার পাশে নেই। তাকে না দেখে সেদিন আমি তাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াই তার কাছে মাফ চাইব বলে। আমি আপনাকে খুঁজেছিলাম পুরো বাড়ি জুড়ে, শুধু একটা কথা বলার জন্য, যে আমি আর আপনাকে ছাড়া কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে খেলবো না। কিন্তু এই কথাগুলো বলার জন্য আমি আপনাকে পাইনি। সেদিন আমার আর্তনাদ পুরো তারা কুঞ্জ শুনেছে। পাগলের মতো কেঁদে কেঁদে আমি শুধু আমার তুর্য ভাইকে খুঁজে বেরিয়েছি। তুর্যের চাহনি এবার ধীরে ধীরে শীতল হতে শুরু করে।
এবার তার সব অবাকের রেশ কেটে যায়। সে এবার পলকহীন তাকিয়ে তারার কথা শুনছে। তারপর একের পর এক ঘটনা। সেদিনের পর আর আপনাকে পেলাম না হাজার খুঁজেও। আস্তে আস্তে সময় পেরোতে থাকলো। আমিও বড় হতে লাগলাম, বুঝতে শিখলাম। তুর্যবিহীন তারাও একা একা চলতে শিখলো। তারাও বুঝতে শিখলো তার তুর্য ভাই এখানে নেই, সে চলে গেছে, তাকে ছেড়ে বহু দূর। সেই দূর শুধরে তখন আমার বেশ রাগ হলো। কিছুতেই যেন মেনে নিতে পারছিলাম না এটা। ধীরে ধীরে আপনার প্রতি রাগ, অভিমান, অভিযোগ বাড়তে শুরু করলো আমার মনে। যে তারা তুর্য বলতে অজ্ঞান ছিল, মুহূর্তেই সেই তারা তাকে মন থেকে ভুলতে শুরু করলো রাগ নিয়ে। ছোটবেলার সমস্ত স্মৃতি ধীরে ধীরে মুছতে শুরু হলো তার জীবন থেকে। আর আমিও সবটা ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কিছু কথা আছে না, যার সবটা জুড়ে যে মানুষের স্থান, তাকে ভোলা অত সহজ নয়। আমারও তাই হলো। আমি আপনাকে ভুলে থাকতে চাইলেও পারতাম না। রাত হলে ঠিক আপনি আমার স্বপ্নে ধরা দিতেন। কি অদ্ভুত এক ব্যাপার, যার থেকে পালাতে চাই তার কাছে আবার ফিরে যেতে চাই। আপনি আমার স্বপ্নে আসাটা যেন একটা পেশা হয়ে উঠেছিল। রোজ আপনাকে আমার স্বপ্নে আসাই লাগতো, না হলে যেন রাত পারই হতো না। আপনি আমার থেকে দূরে থেকেও যেন আমার খুব কাছে থেকে গিয়েছিলেন। এভাবে আমার দিন চলতে লাগলো। এরপর এলো সেই দিন, আপনার দেশে ফেরা। দিন রাতে যখন আমি আপনাকে প্রথম দেখি, সেদিন আমি পুরোপুরিভাবে থমকে যাই। হুট করেই আটকা পড়ে গেলাম আপনাতে। কেন তা আমি নিজেও জানি না। সেদিন প্রথমবার আপনাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। অসম্ভব রকমের সেদিন আপনাকে আমার কাছে সুন্দর লেগেছিল। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ বুঝি আমার সামনে। অথচ আমি জানতাম আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসি। কিন্তু সেদিন আমি পুরোপুরি আপনাতে আটকে গেছিলাম। ভুলে গিয়েছিলাম এক মুহূর্তে প্রণয় নামে কারো কথা। সে সময়টাতে শুধুমাত্র আপনাতে সীমাবদ্ধ ছিলাম। এরপর থেকে শুরু হলো আপনার সাথে আমার নতুন অধ্যায়। বিয়ে থেকে শুরু করে সবটা কেমন করে যে সবটা ঝড়ের গতিতে সব পাল্টে গেল বুঝতে পারলাম না। তখন ফের আগমন ঘটে প্রণয় ভাইয়ার। আমি প্রণয় ভাইয়াতে মেতে উঠলাম। আমি ভাবতাম আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসি, কিন্তু আমার যে সেটা ভুল ধারণা ছিল। আমি আমার মনকে জানান দিতাম আমি প্রণয়কে ভালোবাসি। আমার মন জানান দিত অন্য কিছু, যার কথা আমার জানা ছিল না। এরপর যখন 1 মাসের জন্য হুট করে আপনি কানাডা চলে গেলেন, তখন আমি বুঝতে পারলাম আপনার শূন্যতা আমায় কত পোড়ায়। আমি বুঝতে পারলাম আপনার উপস্থিত আমার কাছে কি, আপনি পাশে না থাকাটা আমার কাছে কতটা যন্ত্রণাদায়ক। আপনার অনুপস্থিতিতে আমি বুঝতে পারলাম সবটা। তখন আর প্রণয় ভাইয়ার সাথে ভালো লাগতো না আমার। কেমন যেন দম বন্ধ লাগতো। মনে হতো এই বুঝি দম বন্ধ হয়ে মরে যাব। তাই কলেজ যাওয়া বন্ধ করে দিলাম। শুরু করলাম প্রণয় ভাইয়ার থেকে দূরত্ব। তবুও আমি জানতাম আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসি। কিন্তু আমি সম্পূর্ণ ভুল। প্রণয় ভাইয়া যখন আমায় প্রপোজ করলো, তখন সবার আগে জানেন আপনার মুখটা আমার সামনে ভেসে উঠেছিল। কেন তা আমি জানি না, তবে আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার চোখের সামনে ভাসছিল। কি অদ্ভুত এক ব্যাপার, প্রণয় ভাইয়া যখন সেদিন আমার হাত স্পর্শ করেছিল, তখন মনে হয়েছিল পৃথিবীর সব থেকে বিষাক্ত স্পর্শ বুঝি এটা। পুরো শরীর কেমন রিন রিন করে উঠেছিল। সহ্য হলো না সে স্পর্শ আমার। অথচ আমি জানতাম তাকে আমি ভালোবাসি। আর তার স্পর্শটুকুই আমার সহ্য হলো না। ছাড়িয়ে নিলাম তার হাত থেকে আমার হাত। অদ্ভুত ব্যাপার দেখুন, আপনি যখন আমায় স্পর্শ করতেন, তখন আমার অদ্ভুত এক ভালো লাগা কাজ করত। আপনার উষ্ণ ঠোঁটের স্পর্শ পেলে যেন মনে হতো পৃথিবীর সব থেকে শান্তিপূর্ণ জিনিস বুঝি এটা। প্রশান্তিতে চোখ বন্ধ হয়ে আসতো আমার। আপনার প্রতিটা স্পর্শ আমার শরীরকে কাঁপিয়ে তুলত। আপনার ছোঁয়া অদ্ভুত কিছু একটা ছিল, যেটা আমাকে শান্তি দিত। আপনার স্পর্শ আমার শরীর ছুঁয়েছে, কিন্তু কখনো প্রণয় ভাইয়ার স্পর্শের মতো বিষাক্ত মনে হয়নি। কেন তা আমি নিজেও জানতাম না। তারপর যখন কলেজে আমাকে নিয়ে সেই ঘটনাটা হলো, জানেন
সকলে আমাকে খুব বাজে বাজে কথা বলছিল। প্রতিটা মানুষ আমাকে নিয়ে নোংরা কথা ছড়াচ্ছিল। সেদিন দেখলাম প্রণয় ভাইয়া চুপচাপ সেটা শুনছিল, একটা কথাও সে বলেনি। আমি তাকে বললাম আমি এটা করিনি, সে আমাকে বিশ্বাস করলো না, উল্টো আমাকে বাজে বাজে কথা বলতে লাগলো। সেদিন আমি বুঝতে পারলাম যে মানুষটা আমাকে বিশ্বাস করতে পারে না তাকে আর যাই হোক ভালোবাসা যায় না। পুরো কলেজ যখন আমাকে নোংরা নোংরা কথা বলতে ব্যস্ত, তখন মনে হয়েছিল আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে। এতগুলো মানুষের ভিড়ে সেদিন নিজের বলতে কিছুই পাইনি। যখন পুরোপুরি ভেঙে পড়তে নিলাম, তখন আপনার আগমন দৃষ্টিতে আটকে যায় আপনার ওপর। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমার পৃথিবীতে বোধহয় আবার আলো নিয়ে এসেছেন আপনি, অন্ধকারকে আলোতে রাঙিয়ে দিয়েছেন আপনি। সেই মুহূর্তে আমার পৃথিবীর সবচেয়ে আপন মানুষ আপনাকে মনে হয়েছিল। ঝাঁপিয়ে পড়লাম আপনার উপর, আপনি আমাকে জায়গা করে দিলেন আপনার বুকে। পুরো কলেজের সামনে চিল্লিয়ে জানান দিলেন এটা আপনার মাত, এটা আপনার তারা নয়। প্রতিটা মানুষের বিরুদ্ধে কথা বললেন, প্রমাণ করে দিলেন সেটা আমি ছিলাম না। গলা উঁচু করে বললেন আমি আপনার ওয়াইফ। ব্যাস, সেই থেকে সব পাল্টে গেল। সেদিনের পর সবকিছুর পরিবর্তন হলো, সবকিছুর। সেদিনের পর থেকে প্রণয় নামে আর কাউকে আমার মনে পড়ল না, এক মুহূর্তের জন্যও না। আমি ভুলেই গেলাম প্রণয় নামে আর কাউকে আমার মনে পড়ল না, এক মুহূর্তের জন্য ভুললাম না, এক মুহূর্তের জন্যও না। আমি ভুলেই গেলাম প্রণয় নামে কেউ আমার জীবনে এসেছে। বুঝতে পারলাম আমি প্রণয়কে ভালোবাসি না। সে আমার ভালোবাসা ছিল না, সে ছিল আমার মোহ। কাউকে ভালোবাসলে মাত্র একদিনের তফাতে কেউ কাউকে ভুলে যেতে পারে না, কিন্তু আমি পেরেছিলাম। এক রাতের মধ্যে প্রণয় নামটা মুছে গেল আমার জীবন থেকে। শুরু হলো এক নতুন অধ্যায়। আমার অধ্যায়ের মেইন অংশ হয়ে দাঁড়ালেন আপনি। ধীরে ধীরে সবটা পরিষ্কার হতে থাকলো আমার কাছে। আমি বুঝতে পারলাম আপনার প্রতি আমার কিছু একটা আছে যেটা আমায় বড্ড বেশি টানে। বুঝতে পারলাম আপনার প্রতি কোনো নারীর চাহনি আমার সহ্য হয় না। কোনো নারীর মুখে আপনার নামটা শুনলে আমি নিতে পারি না। অদ্ভুত রকমের রাগ হয়, কষ্ট হয়। বুঝতে পারলাম তাজরিন খান তারা প্রেমে পড়েছে। আজ আমার এই পুরো আকাশ বাতাস সমুদ্র ঢেউ তারা আর আপনাকে সাক্ষী করে একটা কথা বলতে চাই, চিল্লিয়ে। আজ একটা কথা আমি জানান দিতে চাই। বলেই তারা দুহাত এবার প্রসার করে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে চিৎকার করে বলে ওঠে, ও আকাশ, তুমি শুনছো? হে আকাশ বাতাস সমুদ্র তারা চাঁদ, তোমরা শুনছো? আমি তোমাদের সকলকে ডাকছি। হ্যাঁ হে ঢেউ, তুমি শুনছো? তাজরিন খান তারা তোমাদের ডাকছে তার মনের কথা শোনার জন্য। তোমরা কি শুনছো? শোনো তবে। তাজরিন খান তারা প্রেমে পড়েছে, এক 27 বছরের যুবকের প্রেমে। ভয়ঙ্কর রকম সেই প্রেম। শুধু প্রেম নয়, ভালোবাসে তাকে, নিজের সবটা দিয়ে তাকে ভালোবাসে। আর সে হলো মেহরাজ খান তুর্য। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ। তাজরিন খান তারা মেহরাজ খান তুর্যকে ভালোবাসে মেহরাজ খান তুর্যকে। আজ তোমাদের একটা কথা বলতে চাই, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে তাজরিন খান তারা মেহরাজ খান তুর্যকে চায়। এ জন্ম তার কাছে কম পড়ে গেছে। পরজন্ম বলে যদি কখনো কিছু থেকে থাকে, তাহলে আমি তাজরিন খান তারা পরজন্মে মেহরাজ খান তুর্যের হতে চাই। শুধুমাত্র মেহরাজ খান তুর্যের। প্রতি জন্মে তাকে আমি ভালোবাসতে চাই। প্রতিটা জন্মে আমি তার সহধর্মিণী হতে চাই। প্রতিটা জন্মে সে আমার হোক, শুধুমাত্র আমার। আর প্রতি জন্মে আমি তাকে বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি আপনাকে তুর্য ভাই, ভয়ঙ্কর রকমের ভালোবাসি আমি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে তারা। চারপাশে এখন নিস্তব্ধতা, নিঃসঙ্গ সমুদ্রের বুকে ভেসে থাকা জাহাজটার চারপাশে এক অপার্থিব নিস্তব্ধতা। চারিদিকে যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি, যেন আকাশেরই আর এক রূপ। কোনো দিক থেকে কোনো শব্দ নেই, না কোনো ঢেউয়ের গর্জন। হিমেল বাতাসের সুর বইছে চারিদিকে। তুর্য আর এক মুহূর্ত দেরি করে না, ছুটে এসে তারাকে পেছন থেকে আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে।
তারা এবার চোখ খুলে তুর্যের হাতের বাঁধন তার পেটের ওপর। সে তুর্যের হাতের ওপর হাত রাখে, পাশ ফিরে একবার তাকায় তুর্যের দিকে। তুর্য কাঁদছে, তা দেখে তারা হালকা হাসে। কিছু সময় চুপ থেকে বলে ওঠে, আপনাকে ভালোবাসি তুর্য ভাই, ভালোবাসি আমি আপনাকে। শুনতে পারছেন আপনি? আপনার বাবুই আপনাকে ভালোবাসে। তারার কথা শুনে তুর্য তারাকে ঘুরিয়ে তারার দুগালে হাত রেখে কাঁদতে কাঁদতে হেসে বলে ওঠে, আরেকবার বল প্লিজ, আরেকবার বল। তুর্যের কথা শুনে তারা ফের হেসে বলে ওঠে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুর্যের তাতেও মন ভরে না। সে তারার কপালে কপাল ঠেকিয়ে ফের আগের ন্যায় বলে ওঠে, আরো একবার। ভালোবাসি আপনাকে, বড্ড বেশি ভালোবাসি। শুনেছেন আপনি? আপনার তারা আপনাকে ভালোবাসে, ভালোবাসে আপনাকে। সঙ্গে সঙ্গে তুর্য তারাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। এবার তারাও কাঁদছে, তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। এ যে খুশির কান্না দুজনের। তুর্যের এতগুলো বছর বাদে সে তার বাবুয়ের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে পেরেছে। এর থেকে বেশি খুশি তার কাছে আর কি হতে পারে। তুর্য তারাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। তারা এবার চোখের পানি মুছে তুর্যকে নিজের কাছ থেকে ছাড়িয়ে অন্ধকারের মাঝেই তুর্যের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলে ওঠে, দেখি কান্না বন্ধ করুন। কি বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছেন? আজকে একটা স্পেশাল দিনে আপনি কেঁদে সেটা নষ্ট করছেন। তারার কথা শুনে তুর্য তারার দু হাত তার সামনে এনে ভেজা ঠোঁটের চুমু এঁকে বলে ওঠে, হে যে আমার খুশির কান্না, তুই বুঝবি না। তারা তুর্যের কথায় হালকা হেসে কিছুটা কড়া গলায় বলে ওঠে, হ্যাঁ জানি জানি, এখন কান্না বন্ধ করুন। আমার আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। তারার কথা শুনে এবার তুর্য কান্না বন্ধ করে বলে ওঠে। আবার কি শুনি? তুর্যের কথা শুনে তারা এবার হালকা হেসে তুর্যের দিকে এগিয়ে যায়। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি মিস্টার মেরাজ খান তুর্য। সঙ্গে সঙ্গে তুর্য চমকে তাকায় আর তৎক্ষণাৎ সব লাইট জ্বলে ওঠে। তারা সরে আসে তুর্যের কাছ থেকে। তুর্য চারপাশে তাকাতেই পুরো স্তব্ধ হয়ে যায়। চারপাশে অগুচ্ছ টিউলিপের মেলা। পুরো ছাদ সাদা আর লাল টিউলিপ ফুল দিয়ে সাজানো হয়েছে। তার মাঝে সাদা পর্দা ও তার মাঝে ফেয়ারি লাইট। সামনে একটা ছোট টেবিল, যার মাঝে সাদা আর লালের মাঝে একটা 3 পাউন্ডের গোল কেক, অসম্ভব সুন্দর। টেবিলের উপর কিছু ছোট ছোট লাইট ও মোমবাতি রাখা হয়েছে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অতি সাধারণ করেই সাজানো হয়েছে, তবে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তুর্য ঘুরে ঘুরে দেখতে দেখতে চোখ পড়ে তারার উপর, আটকে যায় সেখানে তার চোখ। তারা আজ লাল টুকটুকে রঙের জামদানি শাড়িতে নিজেকে রাঙিয়েছে। পাড়ে হলো গোল্ডেন কালারের কাজ, চুলগুলো খুব যত্ন সহকারে খোপা করেছে। তার মাঝে গুজে দিয়েছে লাল সাদা মিশ্রণের টিউলিপ। হাতে কানে গলায় নাকে আজ সব গোল্ডের জিনিস। হালকা সাজ, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক দেওয়া, ব্যাস এইটুকুই তার সাজ। তুর্য তারাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তারা এবার হালকা হেসে বলে ওঠে, পছন্দ হয়েছে আপনার? তারার কথায় তুর্য তারার পানে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে। খুব। তারা তুর্যের কথায় আগের ন্যায় বলে ওঠে, আমি সবটা আপনার পছন্দে করেছি, যদিও লালটা আমি আমার পছন্দে অ্যাড করেছি। তারার কথা শুনে তুর্য হালকা হেসে তারার দিকে এগিয়ে তারার গালে হাত রেখে এগিয়ে গিয়ে কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ করে। বরাবরের মতোই তারা আবেশে চোখ বন্ধ করে নেয়। তুর্য সময় নিয়ে চুমু দিয়ে তারার দিকে তাকিয়ে বলে ওঠে, খুব খুব সুন্দর লাগছে তোকে আজ। তুর্যের কথায় তারা মুখ ফুলিয়ে বলে ওঠে। আপনি আবার তুই বলছেন? তারার কথা শুনে তুর্য হালকা হেসে তারার কোমর জড়িয়ে কাছে টেনে বলে ওঠে, সরি, আর হবে না, কেমন? তুর্যের কথায় হালকা হাসে তারা। তুর্য এবার তারার কপাল থেকে চুল সরাতে সরাতে বলে ওঠে, সারপ্রাইজটা সত্যি সুন্দর হয়েছে। আমি এটা একদম ভাবিনি। কোথায় তোমাকে আমার সারপ্রাইজ দেওয়ার কথা, আর উল্টো তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ। তুর্যের কথা শুনে তারা হালকা হেসে বলে ওঠে। তারার কথায় তুর্য হালকা শব্দহীন হেসে
তারার কপালে ফের চুমু এঁকে বলে ওঠে, ওকে। দুজনে যখন দুজনের মাঝে ব্যস্ত, তখন ছাদে তিথি আর তাজ ট্রেতে করে বেশ কিছু খাবার নিয়ে প্রবেশ করে। আসতেই দেখে একে অপরকে জড়িয়ে ধরে আছে। তা দেখে দুজনে সঙ্গে সঙ্গে উল্টো দিক ফিরে গলা খাকিয়ে বলে ওঠে। তাজের কথায় তারা সঙ্গে সঙ্গে দূরে সরে যেতে নিলে তুর্য তারাকে শক্ত করে জড়িয়ে ধরে মাকা হেসে তাজদের বলে ওঠে, আছিস ভালো কথা, তবে ওইভাবেই উল্টো ফিরে থাক। আমি আগে আমার বউকে চুমু খেয়ে নিই। তুর্যের কথা শুনে তাজ আর তিথি ঠোঁট টিপে হাসে। তারা চোখ রাঙাতে থাকে। তুর্য তারার কোমর জড়িয়ে কিছুটা ওপরে তুলে ডান হাত দিয়ে গালে স্লাইড করতে করতে ঠোঁটে চুমু খায়। 3-4টা ছোট ছোট ভেজা ঠোঁটের স্পর্শ করে। তুর্য এবার তার বৃদ্ধ আঙুল দিয়ে তারার ঠোঁটের চারপাশ মুছিয়ে দিয়ে মাতাল কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, আই লাভ ইউ বউ। আজ আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার কিন্তু আদরটা একটু বেশি চাই। রাতে যাতে কান্নাকাটি না হয় গতবারের মতো। আচ্ছা, রাতে যাতে কান্নাকাটি না হয় গতবারের কথা মনে আছে তো? বলেই বাঁকা হাসে তুর্য। তারা তুর্যের কথা শুনে শুকনো ঢোক গিলে তুর্য তারার বুক থেকে নেমে যাওয়া কিছুটা শাড়ির অংশ সেটা হাতের আঙুলে উঠিয়ে দিয়ে শাড়িটা টেনে ঢেকে দিয়ে তারাকে ছেড়ে তাজদের উদ্দেশ্যে বলে ওঠে, হয়ে গেছে, এবার তাকাতে পারিস। কথাটা তারার পানে তাকিয়েই বলে তুর্য। তারা তো তুর্যের কথায় ভয়ে শেষ। তাজ তিথি পিছনে ফিরে খাবারগুলো টেবিলের ওপর রেখে তুর্যকে তাজ বলে ওঠে। তাজের কথায় তুর্য হেসে পাঁচ থেকে ছুরি নিয়ে তারার হাত ধরে তারপর দুজনে ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দেয়। তিথি তাদের ওপর স্প্রে সব মারছে আর তাজ ছবি তুলছে। তুর্য কেক কেটে তারাকে খাইয়ে দেয়, তারাও তুর্যকে খাইয়ে দেয়। এরপর তুর্য তারা একে অপরে গিয়ে তিথি আর তাজকে খাইয়ে দেয়। কেক কাটার পর্ব শেষ হলে তাজ তুর্য তারারা বেশ কয়েকটা কাপল পিক তুলতে থাকে। আবার তুর্য তাজ তিথির কাপল পিক তুলতে থাকে। একে একে ছবি তোলার পর্ব শেষ করে সকলে খেতে বসে পড়ে। খেতে খেতে চারজনে বেশ জমিয়ে গল্প করছে। মাঝে মাঝে হাসির শব্দও ভেসে আসছে। খোলা আকাশের নিচে আজ 4টা মানুষ নিজেদেরকে তুলে ধরেছে নতুন এক রূপে। আজ চারজনের ঠোঁটের কোণে হাসির মেলা। চারজন প্রাণ খুলে আজ হাসছে। তাদের এই হাসি, আনন্দ, এই সব কিছুর সাক্ষী হচ্ছে আকাশ, চাঁদ, তারা, বাতাস, সমুদ্র আর সমুদ্রের উথাল পাথাল ঢেউ। 4 মাস পর সময় চলমান, সময় থেমে থাকার নয়। সে তার মতো করেই এগিয়ে যাবে, কারোর জন্য সে থেমে থাকবে না। দেখতে দেখতে পেরিয়ে গেল 4টে মাস। সেদিনের পর দিনই তারা চলে আসে। যেহেতু কাজের চাপ বেশি আর জাহাজেও এত থাকা যায় না, তাই তারা চারজন তার পরের দিনই চলে আসে। 1 মাস আগে তুর্যের কোম্পানি ওপেনিং করা হয়েছে। এখন বলতে গেলে তুর্যকে তার বাবা ও তার কোম্পানি একসাথে চালাতে হচ্ছে। যদিও তার কানাডার কোম্পানিতে এত বেশি সময় দেওয়া হয় না। তাহসানরা সেখানে থাকায় তার একটু শান্তি মিলেছে, না হলে সব একসাথে চালাতে গিয়ে তার অবস্থা বেহাল হয়ে যেত। বলতে গেলে এখন যে যার জীবন নিয়ে ব্যস্ত আছে, সকলেই বেশ খুশিতে দিন পার করছে। এর মাঝে আর জেনিফার এখন অবধি কিছু করে উঠতে পারেনি, সুযোগ পাচ্ছে না তেমন। তুর্যের কাছে খবর এসে গেছে জেনিফার বাংলাদেশে আছে। সেটা জেনিফারের কানে আসতেই এক প্রকার সে এখন পালিয়ে বসে আছে। আপাতত কিছু করতে গেলে শেষে দেখা যাবে তাকেই হারাতে হবে। তাই এখন সে চুপচাপ বসে বসে সুযোগ খুঁজছে। এছাড়া তার আর কিছুই করার নেই। দুপুর 2টা। ফারদিন কলেজ শেষ করে বাসায় ফিরছে। আজ মোড়ের রাস্তা দিয়ে না গিয়ে রোড দিয়ে যাচ্ছে। অনেক দিন হাঁটা হয় না তেমন, তাই এদিক দিয়ে যাচ্ছে। তার উপর আজকে রোদটাও কম বলতে গেলে। রোদ কম হবারই কথা, শীতের দিনে রোদ থাকে নাকি তেমন, তাই সে হেঁটে হেঁটে যাচ্ছে। মাহিরা, তনি ওরা কলেজ শেষ করে বাসায় চলে গেছে। ফারদিন তাদের রিকশায় উঠিয়ে দিয়ে তারপর বাড়ি যাচ্ছে। ফারদিন হাঁটছে আর চারপাশ দেখে দেখে যাচ্ছে। মাঝে মাঝে রাস্তায় পড়ে থাকা ইটের খোয়া এসবে লাথি মেরে মেরে যাচ্ছে। ফারদিন যেতে যেতে হঠাৎ তার চোখ যায় রাস্তার ডান পাশে।
হুট করে 5 জোড়া চেনা চেহারা দেখে ফারদিন থেমে যায়। মুখগুলো সেগুলোই নাকি ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করে, তবে চিনতে বেশি সময় লাগে না। হুট করে মনে করে যায় অতীতের কিছু কথা। এর মাঝে ছেলেগুলো গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়, আর তা দেখে ফারদিন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠে, বলেই ঝড়ের গতিতে ছুট লাগায়। ততক্ষণে গাড়ি তার ধরা ছোঁয়ার বাহিরে, তবুও ফারদিন ছুটে যাচ্ছে শরীরের সমস্ত শক্তি দিয়ে। সে গাড়ির পেছনে ছুটছে। এর মাঝে তুর্য গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। হুট করে খেয়াল করে ফারদিনকে। তা দেখে সে গাড়ি থামিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে, এটা ফারদিন না? ওইভাবে ছুটছে কেন? কিছু কি হয়েছে নাকি? দেখতে হচ্ছে তো।